আসসালামু আলাইকুম। বিএসসি আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতে জানাবো প্রধান সংবাদের শিরোনাম। গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা ২৫৬ জনে দাঁড়াল। আফগানিস্তানের মাটি থেকে হামলা হলে সে দেশের গভীরে আঘাত হানা হবে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। মোদি দেখতে সুন্দর, খুনি, বললেন ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে মন্তব্য করতে গিয়ে তাকে দেখতে সবচেয়ে সুন্দর মানুষ হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে তাকে আবার খুনিও বলেছেন তিনি। এশিয়া সফরের অংশ হিসেবে বর্তমানে দক্ষিণ কোরিয়ায় আছেন ট্রাম্প। সেখানে তিনি এপেক সম্মেলনে যোগ দেবেন। এর আগে মঙ্গলবার একটি অনুষ্ঠানে ভারত পাকিস্তানের মধ্যকার ৪ দিনের যুদ্ধ নিয়ে কথা বলেন ট্রাম্প। তিনি জানান, পারমাণবিক শক্তিধর এই দুই দেশের যুদ্ধ তিনিই বন্ধ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন তিনি প্রথমে যুদ্ধ বন্ধ করতে দুই দেশকে আহ্বান জানিয়েছিলেন, কিন্তু তারা রাজি হয়নি। এরপর ভারত পাকিস্তান তার কাছে ধর্ণা দিয়ে যুদ্ধ বন্ধ করে। যুদ্ধ বন্ধ না করলে ভারত পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি না করার হুমকি দিয়েছিলেন বলেও দাবি করেছেন ট্রাম্প। তিনি বলেন, আমি ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে যাচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আমার ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে। আমাদের দুজনের বেশ ভালো সম্পর্ক। একইভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রীও একজন অসাধারণ মানুষ। পাকিস্তানের একজন ফিল্ড মার্শাল আছেন। আপনারা জানেন কেন তিনি ফিল্ড মার্শাল? কারণ তিনি একজন অসাধারণ যোদ্ধা। আমি তাদের সবাইকে বেশ ভালোভাবে জানি। আমি জেনেছি ভারত পাকিস্তান যুদ্ধের 7টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। তারা হল দুটি পারমাণবিক শক্তিধর দেশ, আর তারা ওই দিকে এগোচ্ছিল। আমি প্রধানমন্ত্রী মোদীকে ফোন করে জানাই, আপনার সাথে আমরা বাণিজ্য চুক্তি করতে পারব না। মোদী বলেন, না না, আমাদের চুক্তি করতে হবে। আমি বলি, না, আমরা চুক্তি করতে পারব না, কারণ আপনি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ শুরু করছেন, আমরা চুক্তি করতে পারব না। এরপর আমি পাকিস্তানকে ফোন করি। তাদের বলি, আপনাদের সঙ্গে আমরা বাণিজ্য করব না, কারণ আপনারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করছেন। তারা আমাকে বলে, না, আমাদের যুদ্ধ করতে দিন। তারা উভয়ই বলেছে তারা শক্তিশালী লোক, বলেন ট্রাম্প। ওই সময় মোদির আচরণে বেশ অবাক হয়েছিলেন উল্লেখ করে ট্রাম্প বলেছেন, প্রধানমন্ত্রী মোদি দেখতে সবচেয়ে সুন্দর। তাকে দেখে মনে হবে তাকে আপনি আপনার বাবার মতো ভালোবাসতে চাইবেন। কিন্তু মোদি হলেন একজন খুনি, সে বেশ কঠোর। আমাকে বলে, না, আমরা পাকিস্তানের সঙ্গে লড়াই করব। আমি তখন বলি, বাহ, এটি কি সেই মোদি যাকে আমি চিনি? এরপর 2 দিন পর তারা আমাকে ফোন করে বলে, আমরা বুঝতে পেরেছি। এরপর তারা যুদ্ধ বন্ধ করে দেয়। বিষয়টি অসাধারণ ছিল না? যোগ করেন ট্রাম্প। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় মঙ্গলবার আরও একজন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন। এর ফলে 2023 সালের অক্টোবর থেকে নিহত সাংবাদিকের সংখ্যা দাঁড়াল 256 জনে। বুধবার 29 অক্টোবর গাজার সরকারি মিডিয়া অফিস এ তথ্য জানিয়েছে। চিকিৎসা সূত্র জানায়, মঙ্গলবার গাজার মধ্যাঞ্চলে নুসাইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরায়েলি যুদ্ধবিমানের হামলায় স্থানীয় সংবাদপত্রের প্রতিবেদক মুহম্মদ আল মুনিরাওয়ি নিহত হন। মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃত এবং পরিকল্পিতভাবে ফিলিস্তিনি সাংবাদিকদের হত্যা করছে। এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা গাজা উপত্যকায় গণহত্যা বন্ধ করতে, সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের সুরক্ষা দিতে এবং তাদের হত্যার চলমান অপরাধ বন্ধ করতে কার্যকর চাপ প্রয়োগের আহ্বান জানাই। প্রসঙ্গত, গাজা অঞ্চল জুড়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৬৭,০০০ ছাড়িয়ে গেছে। একই সময়ে ১,৭০,০০০-এর বেশি মানুষ আহত হয়েছে। অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। চলতি বছরের শুরুতেও একটি যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল গত ২৭শে মে থেকে গাজায় পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করে। এই পদক্ষেপের পর অঞ্চলটিতে দুর্ভিক্ষ প্রকট হয়ে উঠেছিল। ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়ে যায়। এর ফলে শত শত মানুষ নিহত হয়। সেই সঙ্গে দুর্ভিক্ষে শিশুসহ বহু মানুষের মৃত্যু হয়। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবাধিকার বিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। উপত্যকা জুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আজ বুধবার তালেবান সরকারকে সতর্ক করে বলেছেন, আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানের ওপর সন্ত্রাসী হামলা চালানো হলে ইসলামাবাদ আফগানিস্তানের গভীরে আঘাত হানবে। আজ ভোরে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার ঘোষণা দেন, আফগান মাটি থেকে শুরু হওয়া সীমান্ত সন্ত্রাস মোকাবিলায় তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশের মধ্যে হওয়া আলোচনায় দুপক্ষ কার্যকর সমাধানে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। আফগানিস্তান থেকে আন্তঃসীমান্ত হামলার ক্ষেত্রে পাকিস্তানের হাতে কী বিকল্প আছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পার্লামেন্ট হাউসে খাজা আসিফ বলেন, আমরা অবশ্যই আঘাত হানব, নিশ্চিতভাবেই হানব। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, যদি তাদের ভূখণ্ড ব্যবহার করা হয় এবং তারা আমাদের ভূখণ্ড লঙ্ঘন করে, তবে প্রতিশোধ নিতে যদি আমাদের আফগানিস্তানের গভীরে যেতে হয়, আমরা অবশ্যই তাই করব। এর আগে ২৫ অক্টোবর দুই পক্ষের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা শুরু হওয়ার পর খাজা আসিফ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে এর অর্থ হবে প্রকাশ্য যুদ্ধ। আজকের ব্যর্থ আলোচনা প্রসঙ্গে খাজা আসিফ বলেন, কাবুল আলোচনার কোনো স্তরেই আন্তরিক ছিল না। ভারতের নির্দেশে এবং তাদের এজেন্ট হয়ে ফিতনা আল হিন্দুস্তান আফগানিস্তানের মাধ্যমে পাকিস্তানের ওপর তাদের অবস্থানকে কাজে লাগাতে চাইছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী অভিযোগ করেন, কাবুলের পুরো নেতৃত্ব ভারতের হাতে। প্রতিরক্ষামন্ত্রী আসিফ বলেন, পাকিস্তান এবং আফগানিস্তান উভয় দেশের ওয়ার্কিং গ্রুপ ইস্তাম্বুলে উপস্থিত ছিল। চুক্তি প্রায় চূড়ান্ত হওয়া সত্ত্বেও কাবুল তা আটকে দিয়েছে। আসিফ বলেন, যখনই কিছু চূড়ান্ত হয়েছে এবং একটি চুক্তির খসড়া তৈরি করা হয়েছে, আমার মনে হয় এটি ৩ বা ৪ বার হয়েছে, তারা কাবুলের সঙ্গে যোগাযোগ করেছে এবং কাবুল থেকে নেতিবাচক প্রতিক্রিয়া এসেছে। এই কারণে আমরা তাদের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি। খাজা আসিফ আরও বলেন, কাবুলের নেতারা যদি সংঘাতের পথ বেছে নিয়ে থাকেন, তাহলে তাই হোক। সাম্প্রতিক আলোচনার সময়ে উদ্ভূত সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে আসিফ বলেন, অন্য পক্ষ স্বীকার করেছে, নিষিদ্ধ তেহরিকি তালিবান পাকিস্তানকে হামলা চালানো থেকে বিরত রাখতে হবে এবং তারা আমাদের ভূখণ্ড ব্যবহার করছে। প্রতিরক্ষামন্ত্রী বলেন, তারা সবকিছুতেই একমত হচ্ছিল কিন্তু লিখিতভাবে দিতে রাজি হচ্ছিল না। আলোচনায় টিটিপিকে অন্তর্ভুক্ত করার বিষয়ে এক প্রশ্নের জবাবে আসিফ বলেন, এটি নিয়ে কোনো আলোচনা হয়নি। এমনকি তারা বলতেও তবে আমাদের পক্ষ থেকে সরাসরি প্রত্যাখ্যান আসত। মন্ত্রী আরও বলেন, মধ্যস্থতাকারী দেশ কাতার ও তুরস্ক এখন কাবুলের দৃষ্টিভঙ্গি ত্রুটি সম্পর্কে অবগত। তিনি বলেন, আমরা পূর্ণ আন্তরিকতার সঙ্গে চেষ্টা করেছি যাতে পাকিস্তান এবং আফগানিস্তান ভালো প্রতিবেশী হিসেবে শান্তিতে থাকতে পারে। পাকিস্তানি মন্ত্রী বলেন, কিন্তু তারা যদি তাদের লাগাম দিল্লির হাতে তুলে দেয়, তাহলে এটি কঠিন হবে। ভালো বোঝাপড়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে আসিফ কৌতুক করে বলেন, শুধু প্রার্থনা করা যেতে পারে, এর কোনো ওষুধ নেই। আফগানিস্তান রাষ্ট্রের সংজ্ঞা পূরণ করে না। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, আফগানিস্তানে তালেবান সরকারের বৈধতা স্পষ্ট নয়। হাতে গোনা কয়েকটি দেশ ছাড়া এর কোনো আন্তর্জাতিক স্বীকৃতি নেই। খাজা আসিফ দাবি করেন, সেই সরকারের পুরো আফগানিস্তানে কর্তৃত্ব নেই। আফগানিস্তান কার্যত খণ্ড খণ্ড হয়ে গেছে, যেখানে এক বা একাধিক প্রভাবশালী সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে। প্রতিরক্ষামন্ত্রী বলেন, আফগানিস্তান একটি রাষ্ট্রের সংজ্ঞা পূরণ করে না এবং অন্তর্বর্তী প্রশাসনও এটিকে তা মনে করে না। তারা নিজেরা হত্যায় জড়িত এবং শাসক হয়ে আর্থিক সুবিধা নিচ্ছে। আফগান তালেবান তাদের দেশকে ২০০১ সালের ডিসেম্বরে তোড়াবোড়ায় মার্কিন সামরিক অভিযানের মতো পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে কিনা এমন প্রশ্নে আসিফ বলেন, এটি অবশ্যই একটি সম্ভাবনা। আলোচনা ব্যর্থ হওয়ায় জাতিসংঘের উদ্বেগ। পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে আলোচনা ভেঙে যাওয়ায় জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে। বিশ্ব সংস্থা আশা প্রকাশ করেছে আবার সংঘর্ষ শুরু হবে না। জাতিসংঘ মুখপাত্র স্টেফেন ডুজারিককে আলোচনা ভেঙে যাওয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, হ্যাঁ, এটি অবশ্যই উদ্বেগের বিষয়। আমরা আশা করি আলোচনা স্থগিত থাকলেও আবার লড়াই শুরু হবে না।